এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা কৌশল সচল করলে এনপিটি থেকে বেরিয়ে যাবে তেহরান, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। অনুরোধ পেলে সিরিয়ায় সেনা মোতায়েনের কথা বিবেচনা করতে প্রস্তুত ইরান, হামা প্রদেশে কঠিন অভিযান। হিন্দু মুসলিম এক হয়ে দিল্লির দাসত্বকে খান খান করে দেব, পূজা উদযাপন ফ্রন্টের সমাবেশে রিজভির মন্তব্য। এবং উত্তরপ্রদেশের সম্বলে যেতে রাহুল গান্ধীকে বাধা, বিজেপির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরান বিরোধী নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে পুনঃস্থাপনকারী কথিত স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় করা হলে তেহরান পরমাণু নিরস্ক্রিয়করণ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাবে। রাভানচির উদ্ধৃতি দিয়ে গতকাল ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই একথা বলেন। এর আগে রাভানচি সুইজারল্যান্ডের জেনেভা শহরে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির কূটনীতিকদের সাথে পরমাণু ইস্যুতে বৈঠক করেন। রেজাই বলেন, রাভানচি ঘোষণা করেছেন যে এই পর্যায়ে আমরা অনুভব করেছি যে আলোচনা কার্যকর হতে পারে এবং আমরা পারমাণবিক সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছি। তবে স্ন্যাপব্যাক মেকানিজম পুনরায় চালু হওয়ার ক্ষেত্রে ইরান পাল্টা ব্যবস্থা নেবে। এক্ষেত্রে আমরা যে বিকল্পগুলো উত্থাপন করেছি তার মধ্যে একটি হল এনপিটি থেকে নিজেদেরকে প্রত্যাহার করা এবং আমরা এনপিটি ত্যাগ করতে পারি। উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সম্ভবত ইউরোপের সাথে আরেক দফা মত বিনিময় করবে এবং জেনেভার সমস্ত আলোচনা নিয়মের কাঠামোর মধ্যেই ছিল। তিনি বলেন, তারা মিথ্যা আশাবাদ ছাড়াই আলোচনায় অংশ নিয়েছিলেন। জেনেভার এই মত বিনিময়কে তিনি সংলাপ বলতে চাননি। তিনি বলেছেন, কোনো লিখিত ডকুমেন্ট ছাড়া কোনো সংলাপ হয় না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সিরিয়া সরকারের অনুরোধে দেশটিতে সেনা মোতায়েন করতে প্রস্তুত রয়েছে তেহরান। এজন্য সিরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ আসতে হবে বলে তিনি উল্লেখ করেন। গতকাল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ আরবকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি একথা বলেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আকস্মিক তাণ্ডব ইরানের চেয়ে তুরস্ক ও ইরাকের জন্য অনেক বেশি নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে। রাশিয়া, তুরস্ক এবং ইরানের সমন্বয়ে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে যে আস্তানা কূটনৈতিক প্রক্রিয়া চলছিল তা বানচাল হতে পারে বলেও আরাকচি উদ্বেগ প্রকাশ করেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি তুরস্ক যে সফর করেছেন এবং সেখানকার কর্মকর্তাদের সাথে সিরিয়া বিষয়ে ইরান তুরস্ক মতপার্থক্য নিয়ে যে সমস্ত আলোচনা করেছেন সাক্ষাৎকারে সে কথাও তুলে ধরেন। তিনি বলেন, সিরিয়ার পরিস্থিতি শান্ত করা এবং স্থায়ী সমাধানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চলমান প্রস্তুতি চলছে। প্রতিরোধ অক্ষে মিত্রদের সাথে ইরানের সম্পর্কের বিষয়ে আব্বাস আরাকচি বলেন, ইরান আরব দেশগুলোতে প্রতিরোধ আন্দোলনগুলোকে পরিচালনা করে না এবং তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক নেই, বরং ইরান তাদের প্রয়োজনকে সমর্থন করে এবং সহযোগিতা করে। সিরিয়ার সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় হামা প্রদেশের হামা শহরের আশপাশের পুরোটাই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছে। সিরিয়ার গণমাধ্যম সূত্র আজ বলেছে, এ এলাকায় আর কোনো সন্ত্রাসী নেই। সূত্র মতে, কথিত হায়াতে তাহরির আশ-শামস বা এইচটিএস এর সঙ্গে সম্পর্কযুক্ত তাকফিরি সন্ত্রাসীদের সাথে ভয়াবহ সংঘর্ষের পর হামার উত্তর পূর্বে তুবা শহরের উপর সেনাবাহিনী তার নিয়ন্ত্রণ বাড়িয়েছে। এর আগে সিরিয়ার একটি সূত্র জানিয়েছে, সিরীয় সেনারা হামা শহর থেকে 15 কিলোমিটারেরও বেশি দূরত্বে উত্তর পূর্ব এলাকার যেসব পয়েন্টে অগ্রসর হয়েছিল তা সুরক্ষিত করেছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্কের তথ্যমতে শহরটি সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ফিরে এসেছে এবং তুলনামূলক শান্ত রয়েছে বলে দেখা যাচ্ছে।
এর আগে আজ দিনের প্রথম ভাগে সিরিয়ার বিমান বাহিনী ও রুশ মিত্ররা সিরিয়ার উত্তরাঞ্চলে তাদের পুনরুত্থানের পথ থেকে বিদেশি মদতপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের অবস্থানের উপর সবচেয়ে ভারী হামলা চালায়। গত বুধবার থেকে সন্ত্রাসীদের পুনরুত্থানের পর এই পর্যন্ত সিরিয়া ও রাশিয়ার যৌথ অভিযানে ১,৬০০-রও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের গুরুত্বপূর্ণ সংগঠন কাতাইব হিজবুল্লাহ সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর পুনরুদ্ধারের প্রেক্ষাপটে বাশার আসাদ সরকারকে সহযোগিতা করতে সিরিয়ায় সেনা পাঠানোর জন্য বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি ওই আহ্বান জানায়। আশঙ্কা করা হচ্ছে সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চলমান তাণ্ডব ও বর্বরতা ইরাকেও ছড়িয়ে পড়তে পারে। কাতাইব হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, যেহেতু সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে ইরাকের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে, সে কারণে আমরা বিশ্বাস করি সিরিয়া সরকারের সাথে সমন্বয় করে দেশটিতে ইরাকের নিয়মিত বাহিনী মোতায়েন করা উচিত। বিবৃতিতে আরো বলা হয়, কাতাইব হিজবুল্লাহ সিরিয়ার জনগণের বিরুদ্ধে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপরাধমূলক আগ্রাসনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে তারা এখনো সিরিয়ায় তাদের যোদ্ধা পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। এদিকে ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের সর্ববৃহৎ জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সিরিয়ায় যা কিছু হচ্ছে তার সরাসরি প্রভাব পড়ছে ইরাকের জাতীয় নিরাপত্তার উপর। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা এটিকে মুছে দিয়ে আগের অবস্থায় ফেরানোর অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা বিদেশ থেকেও চলছে। জাতির অস্তিত্বের প্রশ্নে রাজনৈতিক মতাদর্শ পাশে রেখে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ বিকেলে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তা হয়তো অনেকের পছন্দ হচ্ছে না, নানাভাবে এটাকে রুখে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা নতুন যে বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছি সেটাকে ধামাচাপা দিয়ে আরেক কাহিনী তারা রচনা করার চেষ্টা করছে। তাদের এই অবস্থান মিথ্যা প্রমাণ করার জন্য এবং বাস্তবকে প্রতিষ্ঠিত করতে আমাদের সবাইকে একজোট হতে হবে, কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় নয়, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের প্রশ্ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সিরাজউদ্দৌলা, মোহনলাল একসঙ্গে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য। ঠিক একইভাবে আমরা হিন্দু ও মুসলমান একই সঙ্গে লড়াই করব, দিল্লির দাসত্বকে খান খান করে দেব। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী একথা বলেন। তিনি বলেন, বিজেপি সরকার গোঁড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে, তাদের আর কোনো পুঁজি নেই। ক্ষমতায় থাকতে হলে হিংসা এবং ঘৃণা ছড়াতে হবে, এছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা অনেক মুশকিল হবে। বিএনপির এই মুখপাত্র বলেন, আমার কাছে অবাক লাগে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদির প্রতি আমাদের শ্রদ্ধা ছিল, অসাম্প্রদায়িক সেকুলার রাজনীতিবিদ হিসেবে তাকে চিনতাম, তাকেও মনে হলো রাজনীতির জন্য মুখে অসাম্প্রদায়িকতা, ধর্ম নিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু তার গভীরে ছিল কট্টর হিন্দুত্ববাদ, যে কোনো আদর্শের কট্টরবাদ মানবতার পরিপন্থী। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ ইব্রাহিম জানান, বাবুল আক্তারের জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে বুধবার বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়। বাবুলের মুক্তি হতে পারে এমন খবরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের বাইরে জড়ো হন সংবাদ কর্মীরা। সন্ধ্যার দিকে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে যান তার বর্তমান স্ত্রী ইসরাত জাহান মুক্তা।
ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সদস্য প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তরপ্রদেশের সম্ভলে যেতে বাধা দিয়েছে রাজ্য পুলিশ। আজ সকালে যাত্রা করলেও দিল্লি উত্তরপ্রদেশের গাজীপুর সীমান্তে আটকে দেওয়া হয় তাদের গাড়িবহর। রাজ্য পুলিশ জানিয়েছে, সম্ভলের জামে মসজিদে জরিপ করা নিয়ে সংঘর্ষ ও পুলিশের গুলিতে গত 24 নভেম্বর 5 জন নিহত হন। তারপর থেকে সেখানে বাইরের কোন রাজনৈতিক নেতাকে যেতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বার্থেই এই সতর্কতা। এ সময় উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন রাহুল। গাড়ির উপর উঠে সংবিধান হাতে প্রতিবাদ জানান। রাহুল গান্ধী বলেছেন, আমরা সম্ভলে যাওয়ার চেষ্টা করছিলাম, তবে পুলিশ আমাদের অনুমতি দিচ্ছে না। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা এবং রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে সিরিয়া প্রশ্নে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। গতকাল নিরাপত্তা পরিষদে সিরিয়া ইস্যুতে ডাকা জরুরি বৈঠকে ওই বাকবিতণ্ডা হয়। সম্প্রতি বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো আবারও সিরিয়ায় বর্বর তাণ্ডব চালাতে শুরু করেছে এবং উত্তর পশ্চিমাঞ্চলের কিছু এলাকা তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এ নিয়ে সিরিয়ার অনুরোধে গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক ডাকার প্রতি রাশিয়া, চীন এবং আলজেরিয়া সমর্থন দিয়েছিল। বৈঠকে কয়েকটি স্থায়ী ও অস্থায়ী সদস্য এবং সিরিয়া ও ইরানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বৈঠকের শুরুতেই সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি গেইর অটো পেডারসন বলেন, সন্ত্রাসীদের তৎপরতা সিরিয়ার সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি জাতিসংঘে পাশ হওয়া 2254 নম্বর প্রস্তাব অনুসারে দ্রুত আলোচনার মাধ্যমে সিরিয়ায় রক্তপাত বন্ধের আহ্বান জানান। এদিকে সিরিয়ার বিমান বাহিনী উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর গুরুত্বপূর্ণ অবস্থানে আবারও বিমান হামলা চালিয়েছে। এতে বিদেশি মদতপুষ্ট হায়াতে তাহরির আশ-শামস বা HTS এর একটি অপারেশন রুম সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। সিরিয়ার সামরিক বাহিনীর জেনারেল কমান্ড গতকাল এক বিবৃতিতে এই তথ্য জানায়। এতে বলা হয়েছে, বিমান বাহিনীর হামলায় অপারেশন রুমের পাশাপাশি 3টি অস্ত্র গুদাম ধ্বংস হয়েছে, যাতে বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ ছিল। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্স দেশগুলোকে হুমকি দিয়ে বলেছেন, তারা তাদের বাণিজ্য থেকে ডলার বাদ দেওয়ার চেষ্টা করলে তাদেরকে মার্কিন বাজার হারাতে হবে। এ ব্যাপারে বিস্তারিত পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। মস্কোতে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিক্সের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সহযোগিতার বিস্তার ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম নীতি। মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্স দেশগুলোকে হুমকি দিয়েছেন যে তারা তাদের বাণিজ্য থেকে ডলার বাদ দেওয়ার চেষ্টা করলে তাদেরকে মার্কিন বাজার হারাতে হবে। ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে এক বার্তায় ট্রাম্প ব্রিক্স সদস্য দেশগুলোর পারস্পরিক বাণিজ্য থেকে মার্কিন ডলার বাদ দেওয়ার ধারণাটিকে একটি ব্যর্থ ধারণা হিসেবে বর্ণনা দিয়ে লিখেছেন, ডলার বাদ দেওয়ার প্রচেষ্টা আমরা শুধু দেখছি, কিন্তু ব্যাপারটা অত সহজ না। এই বার্তার অন্য একটি অংশে ট্রাম্প লিখেছেন, এই দেশগুলোকে অবশ্যই আমাদের প্রতিশ্রুতি দিতে হবে যে তারা একটি নতুন ব্রিক্স মুদ্রা তৈরি করবে না বা শক্তিশালী মার্কিন ডলারের পরিবর্তে অন্য মুদ্রাকে সমর্থন করবে না। অন্যথায় তারা শতভাগ শুল্ক আরোপের মুখোমুখি হবে এবং মার্কিন বাজারে তারা তাদের পণ্য বিক্রির সুযোগ হাতছাড়া করবে। ব্রিক্স সদস্য দেশগুলোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে
মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগ এবং নিষেধাজ্ঞা ব্যবহার করে ব্রিক্স দেশগুলোকে ডলার ব্যবহার করতে যে বাধ্য করার চেষ্টা করছে তা বিপরীতমুখী প্রতিক্রিয়া হবে। পেসকভ বলেছেন, আলোচনা শুধুমাত্র ব্রিক্স দেশগুলো নিয়ে নয়, সাধারণভাবে যে দেশগুলো তাদের বৈদেশিক বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে জাতীয় মুদ্রা ব্যবহার শুরু করেছে তার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি যোগ করেছেন, যদি আমেরিকা অন্য দেশে তাদের প্রভাব খাটিয়ে ডলার ব্যবহার করতে বাধ্য করে, তাহলে জাতীয় মুদ্রা ব্যবহারের প্রবণতা আরো শক্তিশালী এবং তীব্র হবে। এদিকে ব্রিক্স টিভি ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের বরাত দিয়ে পার্স টুডে জানায়, রাশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে 500টিরও বেশি শিক্ষার্থী মস্কোতে ব্রিক্স উৎসবে জড়ো হয়েছিল। এই উৎসবে অংশগ্রহণকারীরা ব্রিক্স দেশগুলোর সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের পাশাপাশি এই গ্রুপের দেশগুলোর কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছেন। মস্কো ইউনিভার্সিটি অফ ইন্টারন্যাশনাল রিলেশনসের ভাইস প্রেসিডেন্ট ইগোর পুতিনসেভ বলেছেন যে ব্রিক্স দেশগুলোর ভাষাগুলোতে দক্ষতা অর্জনকারী বিশেষজ্ঞদের প্রশিক্ষণ আন্তর্জাতিক সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেন্টার ফর ওয়ার্কিং উইথ স্কুলস অফ MGIMO ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক মিডিয়া নেটওয়ার্ক টিভি ব্রিক্স এই উৎসবের আয়োজন করে। এদিকে মস্কোতে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিক্স গ্রুপের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সহযোগিতার বিকাশ ইরানের নীতিগুলোর মধ্যে একটি। মস্কোতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস একটি আলোচনা সভার আয়োজন করে এবং ব্রিক্স জাতীয় প্রতিনিধি এবং সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর রেলওয়ে প্রধানদের বৈঠকের সারসংক্ষেপ প্রকাশ করেছে। রাশিয়া ও ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি, সড়ক ও নগর উন্নয়ন উপমন্ত্রী জাবার আলী জাকারি এবং ইরানের রেলওয়ের প্রধান এবং ব্রিক্স বিষয়ক কর্মকর্তা মাজিদ সামাদজাদে সাবেরের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখার উপরও জোর দেওয়া হয়। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।